হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11-এর কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের এমসিকিউ কিছু সমাধান করব। সেটা সাতটার বই থেকে যতগুলো এমসিকিউ হয় প্রথম চ্যাপ্টারের আগে এমসিকিউগুলো সমাধান করব, তারপরে ছায়ার বই থেকে বাকি যতগুলো এমসিকিউ হয় ছায়ার বই থেকে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আশা করি আমরা ওই দুটো বই থেকে যদি এমসিকিউগুলো সমাধান করে থাকি তাহলে পরীক্ষাতে আমাদের কোনো প্রশ্নই আটকাবে না। আশা করি সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তো আমরা শুরু করি। প্রথম অধ্যায়টা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। ওই চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা 0.00340 সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা হলো। তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা কত হবে, মানে এটাই জিজ্ঞাসা করেছে। মানে 0.00340 এই তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টি, তাহলে কিভাবে বের করতে হয় গণনা করার কয়েকটা নিয়ম আমাদের বইতে দেওয়া আছে। 7-8টা নিয়ম আছে, তার মধ্যে 3-4টা নিয়ম আমি না। যে প্রথম নিয়মটা কি বলছে, প্রথম নিয়মটা বলছে কি যে শূন্য বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে যেগুলো অশূন্য হবে তারা সবাই হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক। এটা 1 নাম্বার, ঠিক আছে। দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় বলছে যেগুলো অশূন্য অঙ্কর মাঝখানে, ধরো 3 এবং 5 এর মাঝখানে যদি শূন্য থাকে, 3 ধরলাম 5 ধরলাম, অন্য কোনো সংখ্যা ধরতে পারো, তো এর মাঝখানে যদি শূন্য থাকে তাহলে এই শূন্যগুলোর দাম থাকবে, মানে এই শূন্যগুলোকেও আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক বলতে পারবো। যদি না, প্রথম নিয়মটা কি বললো, প্রথম নিয়মটা বলছে যে শূন্য বাদ দিয়ে বাকি সব অঙ্কগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক, ঠিক আছে। এবং দ্বিতীয় নিয়মটা কি বলছে, যদি অশূন্য দুটি সংখ্যার মাঝখানে যদি শূন্য থাকে তাহলে এই শূন্যটাও তাৎপর্যপূর্ণ অঙ্কের মধ্যে পড়বে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টা হবে, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে 5টা, ঠিক আছে। সবগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক। এবার তৃতীয় নিয়মটা কি বলছে, তৃতীয় নিয়মটা বলছে কি, যদি শূন্যগুলো অশূন্য কোনো সংখ্যার ঠিক বাম দিকে থাকে, অশূন্য সংখ্যার ঠিক যদি বাম দিকে থাকে তাহলে এগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক বলবো না। তাহলে শুধুমাত্র এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে শুধুমাত্র 5, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা বলছে যদি দশমিকের পরে যদি কোনো একটা অশূন্য সংখ্যা থাকে, সেই সংখ্যাটার পরে যদি আবার শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলোর আবার দাম থাকবে, সেই শূন্যগুলোকে আবার তাৎপর্যপূর্ণ অঙ্ক আমরা বলবো, ঠিক আছে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কয়টা হবে, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক 3টা হবে, বোঝা গেল। তাহলে এবার এই আমাদের অঙ্কটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক দেখো, এর মধ্যে কটা হচ্ছে শূন্যগুলো আছে। তাহলে বাম দিকে যদি অশূন্য অঙ্কের যদি বাম দিকে যদি শূন্য থাকে তাহলে সেগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক বলি না। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক তাহলে কোনটাকে বলবো, এই 3টাকে, তাই কি না। এই শূন্যটাকেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক বলবো, কারণ কি আমি একটু আগে বললাম যে দশমিকের পরে যদি কোনো একটা অশূন্য অঙ্ক থাকে তারপরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটারও দাম আছে, মানে সেই শূন্যটাও আমরা তাৎপর্যপূর্ণ অঙ্কের মধ্যে ধরি। তাহলে এটা হচ্ছে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাহলে এই আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নতে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা কয়টা হলো, তাহলে দেখা গেল 3টা হচ্ছে। 3টা হচ্ছে আমাদের অপশান নাম্বার, যেটা বিতে আছে, তাই না। তাহলে আমাদের অপশান নাম্বার বি। আমাদের বলেছে কি যে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইডের প্রতিটি সমভরের একটি মিশ্রণকে একই শর্তে অর্থাৎ 27 ডিগ্রি উষ্ণতায় ভি আয়তনের পাত্রে রাখা হলো। তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের আয়তনের অনুপাত কত হবে। তাহলে আমরা দেখছি, দেখো কি কি দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে আর কার্বন মনোক্সাইড দেওয়া আছে, এই 3টা গ্যাস দেওয়া আছে। তো এই 3টা গ্যাস দেখো, আমরা এই 3টা চেয়েছে কি যে একই বলে দিয়েছে, সেম, এবং উষ্ণতা সেম, ভরটা সেম। এবার দেখো আমরা ক্লাস 10-এ সমীকরণ পড়েছিলাম না, আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিবি সমান NRT। এই সমীকরণটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারছিলাম কীরকম, পিবি সমান এনের জায়গাতে W/mRT, এটাও আমরা লিখছিলাম। এখানে এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে আণবিক ভর, আর এখানে ভিটা কি, ভিটা হচ্ছে আয়তন, গ্যাসের আয়তন, পিটা হচ্ছে গ্যাসের চাপ, আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস দ্রব্যক, টিটা হচ্ছে
পরম উষ্ণতা, আর ডাব্লুটা হচ্ছে গ্যাসের ভর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি চাপটা যদি স্থির হয়, টিটা যদি স্থির হয়, চাপ এবং উষ্ণতা যদি স্থির হয় এবং গ্যাসের ভর যদি স্থির হয়, দেখো সমভর বলে দিয়েছে, গ্যাসের ভরটা যদি স্থির হয় এবং তাহলে আমরা দেখতে পাবো যে ভি প্রপোর্শনাল টু 1/m, তাই না? এখান থেকে আমরা দেখতে পাবো ভি প্রপোর্শনাল টু 1/m। তাহলে এমটা আণবিক ভরটা আয়তনের সঙ্গে ব্যস্ত অনুপাতিক। আমাদের এখানে বের করতে কি বলেছে, আমাদের প্রশ্নটাতে বের করতে বলছে যে এই তিনজনের আয়তনের অনুপাত কি হবে। এবার আয়তন অনুপাতটা বের করার জন্য যদি আমরা এদের এই তিনটা গ্যাসেরই যদি আমরা আণবিক ওজন বের করতে পারি, সেই আণবিক ওজনকে যদি 1/, করে দিই, তাহলে কিন্তু সেটা আমাদের আয়তনের কী হবে, সমানুপাতিক যেহেতু, তাহলে আয়তনের অনুপাতটা আমরা এভাবেও বের করতে পারবো। তাহলে কি করে বের করতে পারবো, দেখো হাইড্রোজেনের এখানে যদি আমরা অনুপাত করি, প্রথমে কিসের অনুপাত করছি, এটা হচ্ছে আণবিক ওজনের অনুপাত করছি, আণবিক ওজন। এর যদি অনুপাত করি, দেখো হাইড্রোজেনের আণবিক ওজন কত, 2, তাই না? নাইট্রোজেনের আণবিক ওজন কত, নাইট্রোজেনের আণবিক ওজন 14 2 28, আর কার্বন মনোক্সাইডের কত হবে, কার্বনের 12, অক্সিজেনের 16, 16 আর 12 যোগ করলে 28, তার মানে এটা হচ্ছে 28 ওজনের কি হলো, অনুপাত হলো, এই তিনটা গ্যাসের আণবিক ওজনের অনুপাত। এবার আণবিক ওজনটাকে যদি আমরা 1/, করে দিই, এই যে যদি 1/, করি তাহলে সেটা আমরা কি পেয়ে যাব, তাহলে আয়তন পেয়ে যাব, আয়তন অনুপাত। তাহলে আয়তন অনুপাত এখানে কি লিখতে পারবো আমরা, আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাতটা আমরা পাচ্ছি কি, 1/, করে দিই, তাহলে 1/2, এটাকে 1/, করে দিই, 1/28, এটাকে 1/, করলে 1/28। এটাকে যদি আমরা অনুপাতটাকে ভগ্নাংশটাকে যদি আমরা উঠাতে চাই, তাহলে মনে করো নিচেরগুলোকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি, তাই না? লসাগু করলে হবে 28। এবার প্রত্যেকটাকে আমরা কি করব, 28 দিয়ে গুণ করে দেবো। এটা তো নিয়ম আমাদের, এরকম ভগ্নাংশ থাকলে আমরা অনুপাতটাকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে পারি এভাবে। তাহলে 1/28 ইন্টু 28, আবার 1/28 ইন্টু 28, মানে এদের লসাগু করলে কত হবে, 2 28, 28-এর লসাগু করলে হবে 28। তাহলে সেই 28 দিয়ে আমরা কি করলাম, তিনজনকেই গুণ করে দিলাম। গুণ করলে কি হচ্ছে, এটা কাটলে 14, এটা কাটলে 1 হয়ে যাবে, এটা কাটলে 1 হয়ে যাবে, তাহলে থাকছে কি 14:1:1। তাহলে উত্তর হলো আমাদের কত, এ নাম্বারটা। তাহলে উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার। ওকে, বোঝা গেল। এরপরে নেক্সট অঙ্ক আমাদের কি বলছে, যে নিম্ন প্রদত্ত কোন জোড়টি গুণানুপাত সূত্রের উদাহরণ। এখানে 4টা জোড় দেওয়া আছে, দেখো 4টা জোড় কী কী দেওয়া আছে, তো হবে যে এই 4টার মধ্যে মানে কোনটা গুণানুপাত সূত্র সমর্থন করবে এর মধ্যে। তার মানে আমাদেরকে আগে জানতে হবে যে গুণানুপাত সূত্রটা আসলে কি। গুণানুপাত সূত্র আমরা প্রথম চ্যাপ্টারের যে রাসায়নিক, প্রথম চ্যাপ্টারটাই পড়ছি, তো প্রথম চ্যাপ্টারে যে রাসায়নিক সংযোগ সূত্রাবলী ছিল 5টা সূত্র, তার মধ্যে গুণানুপাত সূত্রটা ছিল, এটা তোমরা একটু দেখে নিতে পারো। এবার গুণানুপাত সূত্রটাতে কি বলছিল, যে যদি দুটো ভিন্ন ভিন্ন মৌল হয়, ভিন্ন মৌলটি মানে ভিন্ন মৌলগুলি যদি নিজেদের মধ্যে ওরা বিক্রিয়া করে যদি পৃথক পৃথক যৌগ তৈরি করে, একাধিক যৌগ যদি তৈরি করে, তাহলে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটা যে ভিন্ন ভিন্ন ভরে, মানে অপর মৌলটা যে ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয়েছে, তাদের অনুপাতটা পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে। এটা বুঝতে পারলে না, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। দেখো যদি দুটো পৃথক পৃথক মৌল নিলাম, একটা কার্বন, একটা হাইড্রোজেন, এই দুটো মৌল পৃথক পৃথক। এবার এরা যদি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যদি একাধিক যৌগ তৈরি করে, যেমন ধরে নাও কার্বন হাইড্রোজেন, এরা যুক্ত হয়ে C2H2 তৈরি করলো। আবার এই কার্বন হাইড্রোজেন দুজন মিলে আবার বিক্রিয়া করে C2H4 তৈরি করলো। আবার এরা দুজন বিক্রিয়া করে C2H6 তৈরি করলো। তার মানে এরা দুটো মৌল একাধিক যৌগ তৈরি করতে পারছে। তো গুণানুপাত সূত্র কি বলছে, যখন এই দুটো মৌল যদি একাধিক যৌগ তৈরি করতে পারে, তাহলে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে, মানে একটা মৌলটাকে নির্দিষ্ট করতে হবে তার ভরটাকে, তার ভর যাতে নির্দিষ্ট হয়। এখানে দেখো কার্বনের ভর হচ্ছে 12 2 24, এখানেও দেখো কার্বনের ভরটা 12 2 24, এখানেও 24। তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটাতেই কার্বনের ভরটা নির্দিষ্ট আছে, মানে একই আছে। যদি একই না থাকতো তাহলে তো আমাকে সর্বপ্রথম কাজ একই করে নিতে হতো। তাহলে তিনটাতে আমরা কি দেখতে পেলাম, একই আছে। এবার এই
নির্দিষ্ট মোলের যে কার্বনটা আছে, নির্দিষ্ট ভরের যে কার্বনটা আছে, তার সঙ্গে এই হাইড্রোজেনটা কতটুকু যুক্ত আছে, হাইড্রোজেনের ভরটা কতটুকু 2, এই 24-এর সঙ্গে এই হাইড্রোজেন কতটুকু যুক্ত আছে 4, এখানে কত যুক্ত আছে 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট ভরের সঙ্গে যে হাইড্রোজেনের পৃথক পৃথক ভরটা যুক্ত আছে তাদের যদি অনুপাত করা হয় 2:4:6, অনুপাত করলে কত হচ্ছে 1:2:3, তাই না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত, এটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এবার পূর্ণ সংখ্যার সরল অনুপাত জিনিসটা আসলে কি? দেখো, পূর্ণ সংখ্যার সরল অনুপাত মানে পূর্ণ সংখ্যা মানে তো কোনো ভগ্নাংশ থাকবে না, কোনো দশমিক থাকবে না। দেখো, এর মধ্যে কোনো ভগ্নাংশ নেই, কোনো দশমিক নেই, তাহলে এটা পূর্ণ সংখ্যা। এবার সরল অনুপাত মানে হচ্ছে ছোট ছোট সংখ্যার অনুপাত, যেমন 1:2:3, এটা একটা ছোট সংখ্যার অনুপাত। তারপরে যেমন 1:2 করি, এটাও পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তারপরে যদি আমরা 2:3 করি, এটাও হবে। 1:2:4 করি, এটাও হবে। এগুলো হচ্ছে ছোট ছোট সংখ্যার অনুপাতটাইকে আমরা বলছি সরল অনুপাত। যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে তার জন্য পূর্ণ সংখ্যার সরল অনুপাত, বুঝতে পারলাম? এবার এটা হচ্ছে গুণানুপাত সূত্র ছিল। এবার আমাদের প্রশ্নটা ছিল কি, এই যে জোড়া জোড়া দেওয়া আছে এদের মধ্যে কোনটা গুণানুপাত সূত্র সমর্থন করছে। এখানে তাকাও, আমি যে দুটো মৌল নিয়েছি সেই দুটো মৌলেরই যৌগ তৈরি হয়েছে, প্রত্যেকটাতে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন আছে, তাই না? তাহলে গুণানুপাত সূত্র মানে যে মৌল দুটি নিব সেই মৌল দুটিরই যৌগ তৈরি হবে। এখানে তাকাও, প্রথম অপশানটা ভালো করে লক্ষ্য করো, অপশান দেখে বুঝতে পারবা। এখানে দেখো হাইড্রোজেন নিয়েছে, এখানে অক্সিজেন, তার মানে হাইড্রোজেন অক্সিজেন সব জায়গাতে থাকতে হবে, তাই না? তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেন যদি থাকে তাহলে এখানেও হাইড্রোজেন অক্সিজেন থাকার কথা। এখানে কী আছে, সোডিয়াম আর অক্সিজেন, তাহলে এটা তো আর হচ্ছে না। এবার পরেরটা দেখো, এখানে সোডিয়াম আর অক্সিজেন নিয়েছে, তার মানে এখানেও সোডিয়াম অক্সিজেন নেওয়ার কথা ছিল, এটাও তো হচ্ছে না। এখানে বেরিয়াম আর কি আছে, অক্সিজেন আছে। এবার এখানে তাকাও, লেড নিয়েছে ক্লোরিন নিয়েছে, এখানেও লেড ক্লোরিন নিয়েছে, কারণ এটা হওয়ার কথা। পরেরটা দেখি, দেখো এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সিজেন নেই, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের অপশান হচ্ছে সি নাম্বার উত্তর। আশা করি বুঝতে পারলাম। এবার পরের অঙ্কটা, আচ্ছা 4 নম্বর অঙ্কটা কী বলেছে, ক্লোরিনের গড় মোলার ভর 35.5 গ্রাম পার মোল। প্রকৃতিতে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 এর অনুপাত কত হবে, অনুপাত চেয়েছে। তাহলে আমার এখানে একটা প্রশ্ন বলেছে, ক্লোরিনের একটা মানে প্রশ্নের মধ্যে দিয়েছে যে গড় মোলার ভর, এই কথাটা দিয়েছে, গড় মোলার ভর। আসলে গড় মোলার ভরটা কী জিনিস এটা আগে জানি, তারপরে গড় মোলার ভর বা এর আরেকটা নামে তোমরা চিনবা, এটাকে বলে গড় পারমাণবিক ভর। পারমাণবিক ভর এটাকে সেম বলে, মোলার ভরে বলে, পারমাণবিক ভরে বলে, ঠিক আছে? এবার এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে পারমাণবিক ভরটা কি, পারমাণবিক ভরটা আছে, ধরো আমরা যেমন হাইড্রোজেনের কি লিখতাম 1 1, উপরে যে সংখ্যাটা এটাকে বলি ভর সংখ্যা, নিচের সংখ্যাটাকে কি বলি, প্রোটন সংখ্যা। উপরে যে ভর সংখ্যাটা বলছি এটাকে আসলে কি বলে, পারমাণবিক ভর। এটাকে কিন্তু আমরা বলি পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আর নিচেরটাকে আমরা কি বলি, প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তাই না? তাই তো। তাহলে এটা যেহেতু পারমাণবিক ভর, তাহলে গড় পারমাণবিক ভরের দরকার কী পড়লো, এভাবে তো আমরা পারমাণবিক ভর তো জানি সবগুলোর, তাহলে গড়ের কী দরকার পড়লো, গড় পারমাণবিক ভর বা গড় মোলার ভরের কী দরকার পড়লো। দেখো, যখন আইসোটোপ আবিষ্কার হয়ে গেল, যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, H11, H12 আর H13, 3টা আইসোটোপ। এবার 3টা আইসোটোপের দেখো প্রত্যেকটার ভর সংখ্যাগুলো আলাদা, নাকি? আমরা তো জানি যে আইসোটোপ মানে কি, যে প্রোটন সংখ্যাগুলো সেম হবে, দেখো প্রোটন সংখ্যা সেম আছে কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা হবে। তাহলে পরস্পরকে আমরা তাদেরকে কি বলি, পরস্পরের আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। এবার আইসোটোপ যখন আবিষ্কার হলো তখন প্রত্যেকটার ভর সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেল, দেখো প্রত্যেকটা ভর সংখ্যা আলাদা আলাদা। এবার তাহলে আমি যদি বলি, তাহলে পারমাণবিক ভর আমি কোনটা বলবো, এটা বলবো না এটা বলবো, কোনটা বলবো, তাই না? সেই কারণে গড় পারমাণবিক ভরের একটা ধারণা জন্মালো। তো গড় পারমাণবিক ভর কী করে করতে হয়, কী করে বের করতে হয়, সেটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, দেখো ফর্মুলাটা এভাবে, এটা হচ্ছে গড় পারমাণবিক ভর বের করার ফর্মুলা।
তো কী করে বের করব? দেখো, তোমাকে এটা বের করার জন্য অবশ্যই শতকরা সংযুক্তি দরকার আছে। যেমন আমি কি বললাম, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, তিনটা আইসোটোপ আছে। তিনটা আইসোটোপ যেহেতু আছে, তো তিনটা প্রকৃতিতে তো কত মানে কিছু না কিছু পরিমাণে আছে, তো কতটা মানে কতটা পার্সেন্টেজে আছে সেটা কিন্তু তোমার বইতে দেওয়া থাকে বা সেটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো প্রত্যেকটা যদি শতকরা সংযুক্তি তোমার জানা থাকে, তাহলে কিন্তু গড় পারমাণবিক ভর বের করতে পারবা। কি করে? দেখো, আইসোটোপের পারমাণবিক ভর, তো আমি যদি প্রথম আইসোটোপটা ধরি, তাহলে এর পারমাণবিক ভর কত? 1। তাহলে আমরা 1 বসাবো ইন্টু শতকরা সংযুক্তি। এর শতকরা সংযুক্তি তোমার দেওয়া থাকবে, এটা হচ্ছে পরীক্ষা করি মানটা বের করা। তাহলে এর যেহেতু শতকরা সংযুক্তি জানা থাকবে, ধরে নাও, তাহলে এর শতকরা সংযুক্তি এখানে আমাকে বসাতে হবে, হলো। তারপরে দেখো, যেহেতু এটা ক্যাপিটাল সিগমার জন্য ওর মানেটা কি? ক্যাপিটাল সিগমা মানে হচ্ছে যোগ করা, তাই না? তাহলে আমরা ক্যাপিটাল সিগমার এখানে আমরা কী লিখবো? এর জন্য আমরা যোগ লিখব। তারপরে পরের আইসোটোপের হিসাবটা করব। পরের আইসোটোপের পারমাণবিক ভরটা কত? 2, আবার 2 লিখব ইন্টু এই আইসোটোপের শতকরা সংযুক্তি লিখতে হবে, কারণ একে তো প্রকৃতিতে পাওয়া যায়, এরও তো কিছুটা শতকরা পরিমাণে আছে, পার্সেন্টেজ পরিমাণে আছে, তাই না? তাহলে একে যেহেতু পাওয়া যাচ্ছে, এরও শতকরা পরিমাণটা আমাকে এখানে লিখতে হবে। এখানে লিখে দেবো, যেটা আমাদের জানা থাকবে। তারপরে কি লিখব? তারপরে প্লাস আবার সেম এই আইসোটোপটা আছে, এই আইসোটোপের কি পারমাণবিক ভরটা কত? 3, আবার 3 লিখব ইন্টু এর শতকরা সংযুক্তি, বাই কি লিখব? 100। এবার যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই হবে আমাদের গড় পারমাণবিক ভর। আশা করি বুঝতে পারলাম। তাহলে এভাবে আমাদের গড় পারমাণবিক ভর বের করতে হয়, যেটা তোমরা থিওরিতে করেছিলাম। তো আমাদের যেটা প্রশ্ন ছিল যে আমাদের প্রশ্নটা ছিল কি, যে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে ক্লোরিনের গড় মোলার ভরটা দেওয়া আছে 35.5। হ্যাঁ, তো গড় দেখো, আমি এখান থেকে ক্যালকুলেশনটা করতে পারবো। আমি আগে ধরে নেব, দেখো এখানে কি বলছে, ক্লোরিন, দুটো ক্লোরিন দিয়েছে, ক্লোরিন 35 একটা ক্লোরিন 37। মাথা রাখবা, প্রকৃতিতে কিন্তু এই দুটো ক্লোরিন আইসোটোপ হিসাবে পাওয়া যায়, মানে এই দুটো ক্লোরিন কিন্তু যায়, একটা 35 একটা 37, তাই না? কিন্তু আমরা দেখবা ছোটো থেকে পড়ে আসছি যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। কী করে হলো? এই ক্লোরিনের 35, এই ক্লোরিনের 37, দুজনের মধ্যে তো একজনও নেওয়া হয়নি, তার মানে নিশ্চয়ই এটা গড় পারমাণবিক ভর নেওয়া হয়েছে। তো কী করে নেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। কী করে, মানে এটা তো দেখলাম কী করে আমরা বের করছি। তো এখানে যে অঙ্কটা দিয়েছে আমাদের, সেটা বলে দিয়েছে কি, এই দুটো ক্লোরিন শতকরা কতটুকু পাওয়া যায় প্রকৃতিতে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে কি দেওয়া আছে, যে এই দুজনের গড় পারমাণবিক ভরটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 35.5 বইতে দেওয়া আছে। আশা করি বুঝতে পারলাম। এবার সমান সমান দিলাম। এরপরে আমি ধরে নিচ্ছি কি, যে এই ক্লোরিন প্রকৃতিতে পাওয়া যায় X%। তাহলে বলো তো, এই ক্লোরিনটা প্রকৃতিতে কতটুকু পাওয়া যাবে? এটা পাওয়া যাবে নিশ্চয়ই 100 - X%, তাই না? এটা যদি X% পাওয়া যায়, তাহলে এটা 100 - X%। আমরা জানি যে দুটো যেহেতু আইসোটোপ, দুটো মিলে থাকবে কত প্রকৃতিতে? 100%। যেমন আইসোটোপের হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যেহেতু তিনটা আইসোটোপ, তো তিনটা মিলে প্রকৃতিতে থাকবে 100%। এখানেও সেম, দুটো মিলে প্রকৃতিতে কতটুকু থাকবে? 100%। তাহলে এটা যদি X% হয়, তাহলে নিশ্চয়ই এটা 100 - X%, তাই না? যদি বুঝতে না পারো, আমি আবার বলছি, এটাকে যদি আমরা ধরো 25% ধরি, তাহলে নিশ্চয়ই এটা 75%। কিন্তু 75% হলো কী করে? নিশ্চয়ই যদি আমরা 100 থেকে 25 বাদ দিই, তাহলে না 75 হয়। তাহলে 100 থেকে 25 বাদ দিলে 75। তাহলে আমরা যদি এটাকে X বাদ দিই, তাহলে 100 থেকে X বাদ দিলে যেটা হবে সেটাই, তাই না? ক্লোরিন 37 হবে। তাহলে এটা যদি X% হয়, তাহলে এটা হচ্ছে 100 - X%। এবার তাহলে আমরা যেভাবে লিখছিলাম তখন হাইড্রোজেনের ক্ষেত্রে যেভাবে লিখলাম, আইসোটোপের পারমাণবিক ভর, তাহলে আমরা প্রথমে এই ক্লোরিনটাকে ধরছি, এই ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35 ইন্টু শতকরা সংযুক্তি আমি কি ধরেছি? X%। তাহলে এখানে কী লিখবো? X%, না লিখলেও হবে এখানে যেহেতু, তাহলে X লিখলাম। তারপরে প্লাস, যেহেতু ক্যাপিটাল সিগমা আছে, প্লাস লিখলাম। প্লাস দিয়ে আবার সেম, এই ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 37 দিলাম ইন্টু এর শতকরা সংযুক্তি কত? 100 - X। তাহলে এখানে কী লিখবো? 100 - X হলো। আর তো নাই, দুটো আছে, দুটো দিলাম। যদি আরও থাকতো তো আরও দিতাম, প্লাস প্লাস করে আরও দিতাম। তাহলে বাই 100 ছিল, বাই 100 দিলাম। এরপরে দেখো,
এখানে যদি ক্যালকুলেশন করা যায় এখানে কি আসবে 35x, এখানে গুণ করলে আসবে 37 মানে 3700 মাইনাস 37x, তাই না, নিচে থাকলো 100, এদিকে ছিল 35.5। এবার তুমি কোনাকুনি যদি গুণ করো এদিকে আসবে, এটা যদি গুণ হয় তাহলে এটা কিন্তু 3550 আসবে গুণ করলে। আর এদিকে তোমার এটা থেকে এটা যদি বাদ দেওয়া যায় তাহলে 3700 মাইনাস 2x বাই তো হয়ে গেছে এটা, যাই হোক তাহলে এটা হলো, তাই না। এবার আমি যদি এটাকে এদিকে আনি তাহলে 3550 মাইনাস 3700, এদিকে হচ্ছে মাইনাস 2x, এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে মাইনাস কত হবে 150, এটা হবে মাইনাস 2x, এই মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্সের মানটা হচ্ছে 2 দিয়ে যদি 150কে ভাগ করো তাহলে হচ্ছে 75। তাহলে প্রকৃতিতে আমি কি ধরেছিলাম এক্সটা, যে ক্লোরিন 35-এর শতকরা পার্সেন্টেজ কত, তাহলে কত হবে শতকরা পার্সেন্টেজ 75%। তাহলে এটা যদি 75% পাওয়া যায় তাহলে এটা কতটুকু পাওয়া যাবে 100 মাইনাস 75, তাহলে এটা 25। তার মানে আমাদের উত্তরটা কত হচ্ছে, এটা হলো আমাদের এই ক্লোরিনটা আমাদের বেরোলো কত 75%, তাহলে এটা বেরোবে কত 100 মাইনাস 75, এক্সের জায়গাতে আমরা 75টা বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে কত 25%। তাহলে আমাদের এটাই বের করতে বলছে যে ক্লোরিন এটা শতকরা পরিমাণে কতটুকু পাওয়া যায়, এটা কতটুকু পাওয়া যায়। কিন্তু আমাদের অপশানে কিন্তু পার্সেন্টেজে দেওয়া নেই, আমাদের অপশানে অনুপাতটা দেওয়া আছে যে এই ক্লোরিনটার এবং এই ক্লোরিনটার প্রকৃতির যে পরিমাণে পাওয়া যাবে তার অনুপাতটা কত। তাহলে আমরা যদি দুটোর অনুপাত করে দেখো, এখানে করে দিচ্ছি একবারে 75% অনুপাত 25%, এটা যদি অনুপাত করি কাটাকাটি করলে কত হবে 5 3 25 দিয়ে কাটলে 25 3 75, তাহলে 3:1, তাহলে আমরা এটা পেলাম 3:1। আমাদের তাহলে অপশান কত হচ্ছে বি নাম্বার অপশান। তাহলে আমাদের এখানকার উত্তরটা হচ্ছে বি। ঠিক আছে, এই চ্যাপ্টারটার আগে একবার রিভাইজ করবা, রিভাইজ করে এগুলো দেখবা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, না তো কিন্তু নতুন নতুন মনে হবে সব, তার জন্য একবার রিভাইজ করে তারপর দেখবা। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে, 5 নম্বর প্রশ্নটা বলছে যে গ্রাম এককে একটি অক্সিজেন পরমাণুর ভর কত। গ্রাম এককে একটি অক্সিজেন পরমাণুর ভর কত, একটা জিনিস একটা ফর্মুলার মতো মনে রাখবা, তাহলে তোমাদের যদি এরকম ধরনের অঙ্ক থাকে তাহলে করতে পারবা। ধরো কোনো পদার্থের একটু তুমি এটা সূত্রের আকারে এক জায়গাতে খাতার এক পাশে লিখে রাখবা, সূত্রের আকারে, মানে এটা সমান ভেবে রাখতে পারো। ব্যাপারটা কি, কোনো একটা পদার্থে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হয় সেটা সেই পদার্থটার যেটা পারমাণবিক ভর হবে তার সঙ্গে সমান হবে, এই কথাটা মনে রাখবা। তাহলে আমাদের যেটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটা কি করেছে, যে বলছে যে গ্রাম এককে একটি অক্সিজেন পরমাণুর ভর কত। তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর চেয়েছে, তাহলে আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর তাহলে কত হবে। যেমন কোনো পদার্থ বলতে এখানে কোনো পদার্থ বলেছি, তাহলে এখানে অক্সিজেন দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে কোনো পদার্থের জায়গায় কী লিখবো অক্সিজেন, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর, তাহলে কি হবে সেই পদার্থের পারমাণবিক ভর, সেই পদার্থ বলতে অক্সিজেনের পারমাণবিক ভর কত, আমরা জানি অক্সিজেন পদার্থের ভর 16 গ্রাম, তাই না, এখানে গ্রামে করতে বলছে। তাহলে অক্সিজেন পরমাণুর ভরটা কত হলো 16, জানা আছে তো। অক্সিজেনের যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, তারপরে নাইট্রোজেনের হচ্ছে 14, সোডিয়ামের হচ্ছে 23, ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, এরকম করে আরও আছে। যাই হোক, তো এরকম করে পারমাণবিক ভরগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, অঙ্ক করার ক্ষেত্রে কাজে দেবে এগুলো কিন্তু। তাহলে এনে সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে কত 16 গ্রাম। এনে বলতে এনের জায়গাতে আমরা কি লিখতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যক লিখতে পারি না, এনে মানে তো অ্যাভোগাড্রো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে কতটা, কোন সংখ্যাকে বুঝিয়ে দিলাম 6.022 × 10⁻23, তাহলে এতটি অক্সিজেন পরমাণুর ভর তাহলে কত হবে 16 গ্রাম। আমাকে বলেছে একটার কথা, দেখো বইতে লেখা আছে যে একটা অক্সিজেন পরমাণুর ভর কত, যদি এতটার ভর যদি 16 গ্রাম হয় তাহলে একটার কত হবে, তাহলে অক্সিজেন পরমাণুর ভর হবে 16/6.022 × 10⁻23, এটা হচ্ছে উত্তর। কিন্তু উত্তরটা মেলানোর জন্য
আমাকে এটা ভাগ করতে হবে। যদি ভাগ করি, ভাগ করলে আমাদের 2.656 ইন্টু 10⁻⁻23, এটা যদি ভাগ করে তো এটা উত্তর আসবে। তাহলে আমাদের অপশান হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট। আছে যে এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম পার লিটার, গ্যাসটির 1 মোলের ভর কত? এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম পার লিটার, এটা বলে দিয়েছে, তাই না? এসটিপিতে, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা আমাদের জানা আছে। তাহলে এই এসটিপিতে কোনো একটা গ্যাস তার ঘনত্ব দিয়েছে, ঘনত্বটা কি দিয়েছে? যে ঘনত্ব দিয়েছে 1.78 নাকি গ্রাম পার লিটার, এটা দিয়েছে গ্রাম পার লিটার, তাই না? এবার দেখো 1.78 গ্রাম পার লিটার কথাটার মানে কি? তার মানে হচ্ছে ওই গ্যাসটার, যে গ্যাসের কথা বলেছে ওই গ্যাসটার 1 লিটারের গ্রাম পার লিটার, পার মানে 1 লিটারে এত গ্রাম, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? যে 1 লিটারের ভর হচ্ছে 1.78 গ্রাম। এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি, ঘনত্ব যেহেতু দেওয়া আছে। দেখো 1.78 গ্রাম পার লিটার মানে 1 লিটারে এত গ্রামের কথা বলেছে, তার মানে 1 লিটারের ভর হচ্ছে 1.78 গ্রাম। আমরা এভাবে লিখতে পারি, তাই না? 1 লিটার ভর যদি এত হয়, তো আমার চেয়েছে হচ্ছে 1 মোলের ভর, তাই না? আমাকে 1 লিটারের ভর চাইনি, আমার চেয়েছে 1 মোলের ভর। এবার একটু মাথায় রাখবা, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এটা 1 লিটারের ভর যদি এত হয়, তাহলে 22.4 লিটারের ভর কত হবে? 1.78 ইন্টু 22.4, মানে মোটামুটি প্রায় 39.9 গ্রাম প্রায় আসবে এটা। ঠিক আছে, তাহলে এটা যে আসলো, এটা কততে আসলো? 22.4 লিটারের। 22.4 লিটার মানে তো 1 মোল, কারণ এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 22.4 লিটারের 1 লিটারের ভর যদি এত হয়, তাহলে 22.4 লিটারের ভর এত। তাহলে 22.4 লিটারের ভর এত মানেই তো 1 মোলের ভর এটা, তাই না? আমাদের চেয়েছে এটাই উত্তর। তাহলে আমাদের উত্তর হচ্ছে 39.9। আমাদের অপশান উত্তর হচ্ছে এ। যে 34 গ্রাম NH3-তে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা কত? তাহলে 34 গ্রাম অ্যামোনিয়াতে মোট উপস্থিত পরমাণুর সংখ্যা চেয়েছে। এখানে একটা তোমাদের ফর্মুলা আমি লেখাবো, এটা মনে রাখবা। এই চ্যাপ্টারের ক্ষেত্রে, অনেক অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে দেবে তোমাদের। যেমন প্রথম এই ফর্মুলা মনে রাখবা, যে যদি মোল সংখ্যা বের করতে বলে, মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে কি? একদম ডাইরেক্ট তুমি বলতে পারবা প্রদত্ত ভর বাই আণবিক ভর। এটা ফর্মুলা আকারে মনে রাখবা, ঠিক আছে? এটা ফর্মুলার আকারে মনে রাখবা কি? মোল সংখ্যা যদি বের করতে হয়, তার মানে প্রদত্ত ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে 1 নম্বরের মতো মনে রাখবা। 2 নম্বর একটা ফর্মুলা মনে রাখবা, যদি তোমাকে অণুর সংখ্যা বের করতে বলে, কি? অণুর সংখ্যা। যদি তোমাকে অণুর সংখ্যা বের করতে বলে, তাহলে অণুর সংখ্যা বের করার জন্য প্রথমে মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করে তাহলে আমরা এখানে লিখব অণুর সংখ্যা, মানে তোমাকে আগে মোল সংখ্যাটা বের করে নিতে হবে। বের করে নিয়ে এটাকে আমরা গুণ করব অ্যাভোগাড্রো সংখ্যাটা আছে 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যা দিয়ে যদি এটাকে গুণ করা হয়, তাহলে আমরা অণুর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, আরেকটা ফর্মুলা একটু মনে রাখবা। সেই ফর্মুলাটা হচ্ছে কি? যদি তোমাকে কখনো আয়তন বের করতে বলে, আয়তন, গ্যাসের আয়তন যদি বের করতে বলে, গ্যাসের আয়তন যদি বের করতে বলে, তাহলে সেম মোল সংখ্যা ইন্টু 22.4 লিটার, বুঝলা? তাহলে আমার যদি আয়তন বের করতে বলে, তাহলে মোল সংখ্যার সঙ্গে এটা 22.4 লিটার গুণ করব। যদি অণুর সংখ্যা বের করতে বলে, তাহলে মোল সংখ্যার সঙ্গে 6.022 ইন্টু 10⁻23 গুণ করব। আর মোল সংখ্যা বের করতে বলে তো এটাই, তাই না? এবার আমাদের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা বলে দিয়েছে, দেখো আমাকে পরমাণুর সংখ্যা বের করতে বলেছে, তাই না? অ্যামোনিয়াতে 34 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? প্রথমে আমি অণুর সংখ্যাটা যদি বের করতে পারি, তাহলে পরমাণুর সংখ্যা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা আগে অণুর সংখ্যা বের করব। এবার অণুর সংখ্যা বের করতে গেলে দেখো আগে মোল সংখ্যা দরকার। তাহলে মূল সংখ্যা বের করতে গেলে আবার আমার কি দরকার? প্রদত্ত ভর বাই আণবিক ভর। দেখো প্রদত্ত ভর মানে অঙ্কতে যেই ভরটা দেওয়া থাকে, এখানে দেওয়া আছে 34,
এবং আণবিক ভর তো আমরা বের করতে শিখেছি, তাহলে মূল সংখ্যা আরামে বের করতে পারবো। মূল সংখ্যা যদি বের করতে পারি তাহলে অণুর সংখ্যা বের করতে তো কোনো সমস্যা নেই। তাহলে অণুর সংখ্যা মানে তো মূল সংখ্যা ইন্টু এত, তাহলে মূল সংখ্যার জায়গায় মানটা বসিয়ে দিয়ে তাহলে আমরা অণুর সংখ্যা বের করতে পারবো। চলো অণুর সংখ্যা বের করি প্রথমে। তাহলে অণুর সংখ্যা বের করি। তাহলে অণুর সংখ্যাটা কী হচ্ছে, অণুর সংখ্যা হচ্ছে, আচ্ছা আগে মূল সংখ্যাটা বের করি, থামো, মূল সংখ্যা বের করি আগে, মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যা বের করার ফর্মুলাতে আমরা জানি প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর মানে বইতে যেটা ভর দেওয়া আছে মানে 34 বাই আণবিক ভর। আণবিক ভর কার আণবিক ভর? অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়ার যদি আণবিক ভর বের করতে হয় কত? নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3, টোটাল হচ্ছে 17। তাহলে মূল সংখ্যা আণবিক ভর নিচে লিখবো, আণবিক ভরটা হচ্ছে 17, কাটাকাটি করো 2, তাহলে মূল সংখ্যাটা কত? 2। এবার অণুর সংখ্যা বের করো তাহলে, অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে মূল সংখ্যা, প্রথমে মূল সংখ্যা দাও ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা হলো আমাদের অণুর সংখ্যা। কিন্তু আমাদের অঙ্কতে অণুর সংখ্যা বের করতে বলেনি, আমাদের বলছে পরমাণুর সংখ্যা। এবার দেখো পরমাণুর সংখ্যা, অ্যামোনিয়া এটা তো একটা নিজে একটা অণু, তাই না? এবার এই অণুটাতে কটা পরমাণু আছে দেখো, হাইড্রোজেন 3টা, নাইট্রোজেন 1টা, টোটাল 4টা পরমাণু, তাই না? তাহলে অণুর সংখ্যা যদি এটা হয় তো কতগুলো পরমাণু আছে? 4টা। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পরমাণুর সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমরা পরমাণুর সংখ্যা যদি বের করি এটাকে 4 দিয়ে, যেটা আছে সেটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, 2 × 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের উত্তর হলো 48 ইন্টু 10⁻20, প্রায় কিছু আসবে, সামথিং কিছু আসবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝতে পারলা তোমরা। কিন্তু এই ফর্মুলাটা, এই 3টা অবশ্যই এটা লিখে রাখো, এটা একটু পড়লে অনেক অঙ্ক সমাধান করতে পারবা। যেমন এটা করলা, এরকম অঙ্ক আরও আছে মতো একই রকম অঙ্ক। 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত সংখ্যক অক্সিজেন পরমাণু বর্তমান? একদম সেম, প্রায় সেম, শুধু ওখানে অ্যামোনিয়া ছিল, এখানে অক্সিজেন আছে। তার মানে এখানে বলে দিয়েছে যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা চেয়েছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা চেয়েছে। তাহলে পরমাণুর সংখ্যা চেয়েছে, তাহলে আমাকে আগে অণুর সংখ্যাটা বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে অণুর সংখ্যা বের করব। এবার অণুর সংখ্যা বের করার জন্য আগে আমাকে মূল সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে আগে আমরা কি করব, মূল সংখ্যাটা বের করে নেব। তাহলে মূল সংখ্যা বের করতে হয় কি করে? এখন একটু আগে শিখলাম যে মূল সংখ্যা বের করতে হয় প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর মানে দেওয়া আছে 88 বাই আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? আণবিক ভর যদি বের করা হয়, কার্বনের হচ্ছে কত? কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু এখানে অক্সিজেন দুটো আছে, তাহলে 16 দিয়ে 32, 32, টোটাল যোগ করলে 44 আসবে। তাহলে এখানে আণবিক ভরটা নিচে, প্রদত্ত ভর বাই আণবিক ভর, কাটাকাটি করলে এটাও 2 আসবে, তাহলে এটা আসলো কত? 2, তাই না? এবার অণুর সংখ্যা বের করতে ফর্মুলা কি? মূল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মূল সংখ্যা তো বের করলাম 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এটা হলো অণুর সংখ্যা। কিন্তু অণুর সংখ্যা চাইনি, কী চেয়েছে আমাদের? যে কার্বন ডাইঅক্সাইডে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। দেখো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে কটা? অক্সিজেন পরমাণু দুটো আছে, তার মানে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেড়ে যাবে। দুটো যেহেতু আছে, এখানে মাথা রাখবা এখানে 3টা না, কিন্তু শুধুমাত্র চেয়েছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। কার্বন তোমার এখানে বলেনি টোটাল পরমাণুর সংখ্যা কত টোটাল, তোমাকে শুধু বলেছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তার মানে অক্সিজেন এখানে দুটো আছে, যেহেতু একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে, সে কারণে 2 দিয়ে গুণ করব। যদি তোমাকে বলতো যে এই কার্বন ডাইঅক্সাইড অণুতে কতগুলো পরমাণু আছে, তাহলে তোমাকে 3 দিয়ে গুণ করতে হতো, অক্সিজেন দুটো কার্বন একটা। শুধুমাত্র অক্সিজেন পরমাণু চেয়েছে, সেই কারণে অক্সিজেন এখানে দুটো আছে, সেজন্য 2 দিয়ে গুণ করব। 2 × 2 × 6.022 ইন্টু 10⁻23 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। 2 দিয়ে 4, 24 পয়েন্ট সামথিং কিছু আসবে, 09 ইন্টু 10⁻23। এটা হলো উত্তর। আমাদের এটা উত্তর হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। পরের দিন আবার নেক্সট পার্টে আবার পরবর্তী অঙ্কগুলো করব।